আমরা আজকে যেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিচ্ছি, আমাদের যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা। ওরাই বলতেছে এত পরিমাণ মার দিচ্ছে, মারতে মারতে তারা একটা পর্যায়ে যখন আমার সেন্সলেস হয়ে গেল, ওরা মনে করলো যে মারা গেছে, তাহলে একে ফালাই দেয়। আমাকে মুজিব হলের সামনে 7 দফা নামে একটা জায়গা আছে, 7 দফা, ওখানে আমাকে মৃত ভেবে ফালাই দেন। এই যে হাত ভেঙে গেছে, এটা পুরোটাই ভাঙ্গা। এরপরে হচ্ছে দেখতে পারেন থেকে রড দেওয়া হয়। আমার প্রায় 2টা সার্জারি। 103 নম্বর রুমে তাকে ওখানে ইচ্ছা মতো পিটায়। আমি আবারও দেখি যে ফেব্রুয়ারি 23 তারিখ 2010 সালে কথা বলতেছিলাম, আমার আরেক বন্ধু আছে মারুফ, তখন তাকে হলের রুম থেকে তারা নিয়ে যায় 103 নম্বর রুমে, নিয়ে তাকে ইচ্ছা মতো নির্যাতন করে। আমাকে বিশেষ করে ডেকে নিয়ে যায় বাংলা একাডেমিতে। একটা প্রোগ্রাম ছিল সম্ভবত আওয়ামী লীগের ওই সময়, ওবায়দুল কাদের নাকি এজন আসছিল, যতটুকু আমার মনে আছে। ওখানে নিয়ে যায় আমাকে সরাসরি থ্রেট দেয় যে তোর বন্ধু আরাফাতকে বের করা হয়েছে, এখন তুই শিবির করিস কিনা বা তুই অন্য কোনো দলের সাথে আছিস কিনা এটা স্বীকার কর। এবং আমাকে 122 নম্বর রুমে নিয়ে যে চোখ বেঁধে এবং হাত বেঁধে পিটানো শুরু করে। এই ক্যাম্পাসগুলোতে কীরকম অবস্থা ছিল, ছাত্রলীগ কী ধরনের ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছিল, এবং সেটার অংশ হিসেবেই তারা বলা যায় প্রতি রাতেই বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালাতো। বিরোধী মত এবং বিরোধী রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেতা এবং কর্মীদের উপরে তারা নির্যাতন চালাতো। আমরা দেখেছি যে সকল বিরোধী মতের প্রতি নির্যাতন চালালেও ছাত্র শিবিরের পরিচয় বা ছাত্র শিবির সন্দেহে যাদের উপর নির্যাতন চালানো হতো তাদেরকে হত্যা করা বৈধ ছিল একটা সময় পর্যন্ত, এবং পরবর্তী সময়ে আমরা সেটার বাস্তব যে নিদর্শন সেটাও আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে বুয়েটেও আমরা দেখেছি। তো তারই অংশ হিসেবে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই এবং আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে কিছু উদ্যোগ হাতে নিয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। তারা যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে যে জুলাই এবং আগস্টে যে সকল শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছে তাদের ব্যাপারে, তাদের নির্যাতনের যে মূল ঘটনা সেটার তদন্তের ব্যাপারে কমিটি গঠন করেছেন, এবং যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদের ব্যাপারে তারা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এতদিন ধরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যে নির্যাতনের ঘটনাগুলো ঘটলো তাদের এবং যারা নির্যাতনের শিকার হলেন এই ঘটনাগুলোর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ তারা এখনও নিতে পারেননি। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের যদি আশ্বাস তারা পেয়ে যায়, নির্যাতকরা যদি এই ধরনের আশ্বাস পেয়ে যায়, পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটার আশঙ্কা থেকে যায়। ফলে আমরা মনে করি যে যারাই নির্যাতনের শিকার হয়েছে সেটা শুধু জুলাই এবং আগস্টে নয়, বরং এর আগের সময়গুলোতেও যেই নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশে, এই ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটি নির্যাতনের অবশ্যই এক ধরনের বিচারিক যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া উচিত, এবং যারা নির্যাতনের সাথে ছিল সেই নির্যাতকদের বিচার হওয়া উচিত, এবং পাশাপাশি যারা এই নির্যাতনের শিকার হয়েছেন তাদের কম্পেনসেশন পাওয়া উচিত। এবং আমরা আজকে যেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিচ্ছি, আমাদের 12টা স্পেসিফিক দাবি আছে। এটা যদি আমরা ক্যাটাগরিক্যালি বলি তাহলে প্রথম দাবি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেটা তাদের বিরুদ্ধে একাডেমিক এবং একই সাথে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এবং বাংলাদেশের নির্দিষ্ট আইনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের নিজের ইচ্ছায় এবং তার জায়গা থেকে এ ধরনের উদ্যোগগুলো তারা গ্রহণ করবেন। দ্বিতীয় বিষয়টি যেটি নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কী ধরনের কম্পেনসেশন দেওয়া যায়। আমরা অনেককে দেখেছি যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ছাত্রজীবন তারা কন্টিনিউ করতে পারেননি, তাদের ক্যারিয়ারে তারা বাধাগ্রস্ত হয়েছেন বারবার। তো তাদের কম্পেনসেশন কী ধরনের দেওয়া যায় এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা কমিটি গঠনের মাধ্যমে এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে নির্যাতনের ঘটনা, এই ঘটনাগুলো যাতে আবার রিপিট না হয় এজন্য অবশ্যই এক ধরনের নিপীড়ন বিরোধী সেল গঠন করা বিশ্ববিদ্যালয়ে, যেটা স্থায়ী হবে, এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই নির্যাতনের শিকার হবে তারা এখানে থেকে যাতে রিমেডি পেতে পারে। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দাবি করেছি আমরা সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল এবং নির্যাতকের ভূমিকা পালন করেছে, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নির্যাতকদের হাত থেকে ভিকটিমকে নিয়ে তারা আবার ভিকটিমকে থানায় দিয়েছে। তাদের যে মেডিকেল যে সার্ভিসটা পাওয়ার কথা, তাদের নির্যাতনের পরে তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই সেবাটাও তারা পাননি। ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখতে পেয়েছি। মামলা করার সময় আমরা নির্দিষ্ট মেডিকেল ডকুমেন্ট না দিতে পারার কারণে আমরা মামলাও করতে পারিনি, ভিকটিমরা তারা মামলা করতে পারেননি। ফলে আমরা মনে করি যে এই সময়ে
বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ছিল তারাও নির্যাতকের ভূমিকায় ছিল এবং তারাও এই বিচারের আওতায় আসবেন। ফলে আমরা যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা নির্যাতিত হয়েছিলেন তাদের অনেকেই উপস্থিত আছেন। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আব্দুল মাহবুব ভাইকে। মুজিব হল প্রশাসনের ভেতরে থেকে যারা এই ধরনের নির্যাতনকে বৈধতা দিয়েছে এবং প্রশ্রয় দিয়েছে প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ভূমিকা গ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। 8ই জানুয়ারি আমাকে যারা মারে, সরাসরি মূল ঘটনায় যাচ্ছে, আমাকে যারা মারে বলা যায় অধিকাংশ আমার ব্যাচমেট ছিল। বরিকুল ইসলাম বাঁধন আমার ব্যাচমেট ছিল, এরপরে হচ্ছে আলামিন, এই টাইপের যারা আছে। আমাদেরকে কীভাবে মারে, আমাকে 222 নাম্বার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুব হেসে খেলে কেউ রড, কেউ স্টাম্প, কেউ হকি স্টিক, কেউ বেল্ট, যে যা পারে প্রায় 25 জনের মতো রুমে থেকে আমাকে সংঘবদ্ধভাবে মারতে ওদের মধ্যেই কথা হচ্ছে যে এই নাজমুলকে আমাদের ইউনিভার্সিটি লাইফে এর থেকে বেশি আর কাউকে মারিনি। ওরাই বলতেছে এত পরিমাণ মারতে তারা একটা পর্যায়ে যখন আমার সেন্সলেস হয়ে গেল, ওরা মনে করলো যে মারা গেছে, তাহলে একে ফালাই দেই। আমাকে মুজিব হলের সামনে 7 দফা নামে একটা জায়গা আছে, 7 দফা, ওখানে আমাকে মৃত ভেবে ফালাই দেওয়ার পরে হল প্রশাসন থেকে জানানো হয়, আমাদের তৎকালীন প্রক্টর ছিলেন আমজাদ হোসেনকে জানানো হয় প্রভোস্টের মাধ্যমে। মফিজুর রহমান প্রভোস্ট ছিলেন, ওনাকে ইনফর্ম করে। উনি আবার শাহবাগ থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যায় ঢাকা মেডিকেল ডিএমসিতে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে ওখানে আমার সেন্স ফিরে এবং এক্স রে করে দেখা যায় যে আমার এই জায়গাগুলোতে ভেঙে যায়। যেমন আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে হাত ভেঙে গেছে, এটা পুরোটাই ভাঙ্গা। এরপরে হচ্ছে দেখতে পারেন এই পা ভেঙে যায়। এই জায়গায় পরে সার্জারি করা হয়, এখান থেকে রড দেওয়া হয়। আমার প্রায় 2টা সার্জারি, এখান থেকে এই যে সার্জারি ভাঙছে এই জায়গায়। এটা তো ফিজিক্যালি দেখা গেল, এটা আমার ডকুমেন্টস আছে, ডকুমেন্টসটা একটু শেয়ার করি ভাই। গ্রুপটাতে আমার ছবি দেওয়া আছে, গ্রুপটাতে বলুন। হ্যাঁ জি। এরপরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি, আমি ওখান থেকে চলে যাই। কিন্তু এর পরবর্তীতে আমাদেরকে মানসিকভাবে অনেক টর্চার করা হয়, যার কারণে আমি কী ক্ষতিগ্রস্ত হয়েছি। পয়লা হচ্ছে আমি ফিজিক্যালি এখনও আনস্টেবল, স্মুথলি মুভ করতে পারি না। 2 নাম্বার হচ্ছে আমার একাডেমিক কেরিয়ার ওখান থেকে শেষ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মেন্টাল যে ট্রমা, এই ট্রমাটা আমি এখনও ফেস করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাত সেই 2017 সালের 8ই জানুয়ারির মতো, যে কখন না জানি আমাকে মারতেছে। তো এত কিছুর পরেও এরপরে ইউনিভার্সিটির প্রশাসন আমাদেরকে কোনো রকমের সহযোগিতা করেনি। যে মফিজুর রহমান হল প্রভোস্ট হিসাবে উনি সেই সময়ের হলের দায়িত্বশীল ছিলেন, আমাকে সেভ করার কথা, উল্টা সে প্রক্টরকে বলে আমাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। তৎকালীন প্রক্টর আমজাদ সাহেব, উনিও আমাকে কোনো রকমের সহযোগিতা করেনি, বরং ওনার শাসন আমলে বা ওনার প্রক্টরকালীন সময়ে সবচেয়ে বেশি আমাদের ভাইরা নির্যাতিত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই আমজাদ চৌধুরী একমাত্র প্রক্টর, তৎকালীন সময়ে উনি এই রেওয়াজটা চালু করেছিলেন যে কেউকে মারার পরে আবার ওই ভিকটিম ব্যক্তিকে পুলিশ প্রশাসন দিয়ে আবার জেলে পাঠানো হতো। এটা এই আমজাদ সাহেবে করে গেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে আমজাদ সাহেব হচ্ছে আমার এলাকার লোক, এরপরও আমি তার কাছে কোনো মানবিক সহযোগিতা পাইনি। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের যে ট্রমালজিটা আছে, আমাদের মেন্টাল ট্রমালজি, আমাদের যা ক্ষতি হয়েছে, আমরা চাই যে বিগত দিনে আমরা যারা ভিকটিম হয়েছি, এই ভিকটিম যারা হয়েছি তাদের ন্যায় বিচার এবং আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে আমাদের এই আবেদন। ধন্যবাদ সবাইকে। থাকতে পেরেছিলাম। হঠাৎ একদিন বর্তমান এখন যিনি বরিকুল ইসলাম বাঁধন, এখন তিনি সেন্ট্রাল সহসভাপতি ছাত্রলীগের, সে সময় সে আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিল, 2nd ইয়ারে। আমাকে ডাক দেয় গেস্ট রুমে যে তুই চলে আসে। আমি গেস্ট রুমে যাই,
আমাকে সে সময় মোবাইলটা কেড়ে নিয়ে আমার মোবাইল সার্চ করা শুরু করে এবং আমাকে 120 নম্বর রুমে 122 নম্বর রুমে নিয়ে যেয়ে চোখ চোখ বেঁধে এবং হাত বেঁধে পিটানো শুরু করে। এভাবে ওই রাতটা এবং শুধু পেটানোই তারা ক্ষান্ত হয়নি, পরক্ষণে তারা পুলিশ ডেকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আমাকে আবার থানায় প্রেরণ করা হয়। অর্থাৎ আমরা নিজেরাই ভিকটিম, আবার প্রশাসন আমাদেরকে উদ্ধার করা তো দূরের কথা, বরং আবার পুলিশের হাতে উঠিয়ে দেয়। এভাবে আমরা দুই পক্ষ থেকে, অর্থাৎ ছাত্রলীগের পক্ষ থেকে এবং প্রশাসকের পক্ষ থেকেও আমরা নির্যাতিত হই। তা আমরা সকল বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে যারা নির্যাতনের সাথে জড়িত সকলের আমরা বিচার চাই এবং তারা এখনও তারা দেশে আছে, বিভিন্ন মিছিল মিটিং করতেছে। ইভেন তারা বর্তমানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সেন্ট্রাল থেকে যে আদেশ দেওয়া হচ্ছে তারা রাজপথে সেগুলো বাস্তবায়ন করতেছে। এগুলো আমি মনে করি সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে একটা কার্যকরী ব্যবস্থা করা, সকল নির্যাতনকারীকে অবিলম্বে গ্রেফতার করলেই আমরা সন্তুষ্ট হব, বা আমরা যারা নির্যাতিত হয়েছি ভবিষ্যতে যেন আর কেউ নির্যাতিত না হয় সে বিষয়টা নিশ্চিত হবে। জি, ধন্যবাদ। নির্যাতনের বিষয়গুলো শেয়ার করার আসলে জায়গা ছিল না এক সময়, কীভাবে যে শেয়ার করবে বিষয়গুলো, কোথায় শেয়ার করব। তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা যে সাফারিংসের ভেতর দিয়ে গিয়েছিলাম ফ্যাসিবাদ আমলে, বিশেষ করে আওয়ামী লীগের সময়, সেই নির্যাতনের ঘটনাগুলো অবর্ণনীয় ছিল আসলে আমাদের জন্য। আমি অ্যাডভোকেট একরামুল হক, 14-15 সেশন আইন বিভাগের। আমার সাথে যে ঘটনা ঘটে এইটা 2018 সালের 3রা জুলাই, এটা প্রথম আলো পত্রিকায় রিপোর্টেড 2018 সালের 5ই জুলাই, একদম প্রথম পাতাতেই। আর এর আগের যে ঘটনাটা চেইন একটা ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটু বলি পেছন থেকে। 2017 সালের 17 আগস্টে আমার বন্ধু ইয়াসির আরাফাত, এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জে আছে, ওকে হল থেকে বের করে দেওয়া হয় আমাদের মুজিব হল থেকে বিফোর কোরবানি ঈদ। আর এই ঘটনাটা ঘটে রাত 1টার দিকে, মেরে হাত পা ফাটায় ফেলে। তো ও ছিল 417 নম্বর রুমে, আমি ছিলাম 420 নম্বর রুমে। এই ঘটনা ঘটার পর আমাকে পরের দিন সকালবেলায় ডেকে নিয়ে যায় আকমল। ওই সময় পরবর্তীতে ইলেকশনের পরে ভিপি হয় মুজিব হলের। আর ইলিয়াস হোসেন নামে এখানে আমার আসামি দেওয়া আছে মামলাতে, ইলিয়াস হোসেন ছিল। তো ওরা দুজন আমাদেরকে আমাকে বিশেষ করে ডেকে নিয়ে যায় বাংলা একাডেমিতে। একটা প্রোগ্রাম ছিল সম্ভবত আওয়ামী লীগের ওই সময়, ওবায়দুল কাদের না কে যেন আসছিল, যতটুকু আমার মনে আছে। ওখানে নিয়ে যায় আমাকে সরাসরি থ্রেট দেয় যে তোর বন্ধু আরাফাতকে বের করা হয়েছে, এখন তুই শিবির করিস কিনা বা তুই অন্য কোনো দলের সাথে আছিস কিনা এটা স্বীকার কর। তো আমাকে বরিকুল ইসলাম বাঁধন যে কয়েকদিন আগে একটা মামলাতে বিজয়নগর সম্ভবত ওখান থেকে ধরা খেয়েছিল, 10 দিনের রিমান্ডে আছে। বরিকুল ইসলাম বাঁধন এবং আলামিন রহমানরা এরা ছিল ওই সময় মুজিব হলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিল ওরা। ওদের সামনে নিয়ে যায় আমাকে উপস্থাপন করে ইলিয়াস এবং আকমল, এবং আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। এবং আকমল এবং বরিকুল বাঁধন আমাকে চরও দেয় ওই সময়, যে তুই স্বীকার কর তুই আসলে কী করিস, তোর রাজনৈতিক মতাদর্শ কী, এগুলো জানার জন্য। এরপর থেকে 2017 সালের 17 আগস্টের পর থেকে আমাকে চেইন রিয়াকশানে ওরা আমাকে বিভিন্ন সময় মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করে আসছে। আমার মামলাতে সব বর্ণনা দেওয়া আছে। এটা যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে যাই অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। এরপরে আমার 2018 সালের এপ্রিলে একবার টর্চার করা হয় আমাকে মধুর ক্যান্টিনে। ইলিয়াস হোসেন মধুর ক্যান্টিনে প্রোগ্রামের জন্য নিয়ে গিয়েছিল। আমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মধুর ক্যান্টিনে ওই সময়ে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে জোর করে নিয়ে যাইতো। আমি তখন 4th ইয়ারে। আর মুজিব হলে একটা রীতি চালু করে বরিকুল ইসলাম বাঁধন এবং আলামিন 4 বছর একটানা বাধ্যতামূলক প্রোগ্রাম এবং গেস্ট রুম করার নীতি চালু করছিল ওরা। এটা খুবই ভয়াবহ ছিল সবার জন্য। না গেলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, গেস্ট রুমে নিয়ে দাঁড় করানো, চটথাবড় দেওয়া, বের করে দেওয়া রুম থেকে, হল থেকে বের করে দেওয়া, এটা ইটস ভেরি কমন ছিল ওই সময়। আমাদেরকে মধুর ক্যান্টিনে ডেকে নিয়ে গেল 2018 সালের এপ্রিলের দিকে। এই কোটা বিরোধী আন্দোলনের যারা যায় ডেকে নিয়ে যায় ইলিয়াস হোসেন নামে একটা ছেলে, ছোট্ট করে একটা ছেলে, এখন আদম ব্যবসা করে, পল্টনে আদম ব্যবসা করে, এখন ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, আমার মামলাতে ইনক্লুডেড আছে। ও আমাকে পেছন থেকে মার দেয় অনেক জোরে। এখানে ওর মুখে মাস্ক পরা ছিল। ওই মিছিলে যে স্লোগানগুলো দেওয়া হয় না, শেখ হাসিনা ফ্যাসিস্টের নামে বা মুজিবের নামে, যেগুলো এইগুলো দিয়ে আসলে। তো আমি মাস্ক পরা, ওরা বুঝতে পারছি মনে হয় যে আমি স্লোগান দিচ্ছি না, এই জন্য আমাকে পেছন থেকে এসে হিট করে এই জায়গায়, কয়েকটা লাথিও দেয় পেছনে, যে এই তুই স্লোগান দিচ্ছিস না, আর বিভিন্ন বিশ্রী ভাষা বকাবাজি যেগুলো বলা যায় না আসলে সবার সামনে। এরপর আমি পেছনে ফিরে তাকানোর পরে
ইলিয়াস একটু ভয় পায়, একটু বাট্টু করে তো ভয় পাওয়ার পরে আমাদেরই হলের বড় ভাই, ইমিডিয়েট সিনিয়র বড় ভাই ইয়ারুল ইসলামকে বলে যে একরামকে তো এরকম আমি মার দিছে, একটু তুই একটু মীমাংসা করে দে। আইবির ভেতরে আমাকে নিয়ে যাওয়া হয়। এই ইয়ারুল ইসলাম এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছে। কিছুদিন আগে আমার মামলাতে সাক্ষী হিসেবে দিয়েছিলাম ওনার কনসেন্ট নিয়ে, কিন্তু উনি পরবর্তীতে মামলার সাক্ষী থেকে নিজেকে প্রত্যাহার করছে। তো এই ইয়ারুল ইসলাম উনিও ছাত্রলীগের পদধারী ছিল আমাদের মুজিব হলের। ইয়ারুল ইসলাম আমাকে ডেকে নিয়ে যে ইলিয়াসের সাথে বলে যে ঝামেলা হয়েছে মিটাই নাও, এটা আর পরবর্তীতে কোথাও বইল না। এই ঘটনা গেল। এরপরে ইফতারের সময় আমাদের রমজান মাস চলে আসলো। আমি ল ফোরামের সাধারণ সম্পাদক ছিলাম 2 বছর মুজিব হলের 17-18 এবং 16-17 সালে। ওখানে আমাকে ইফতারের সময় আমি যে আয়োজনটা করছিলাম আমাদের ল ফোরামের পক্ষ থেকে, ইফতারিতে আমি বাঁধনকে দাওয়াত দেয় নাই। এই একটা স্ট্র্যাটেজি আমি নিয়েছিলাম। নেওয়ার পরে ওরা আমাকে ডেকে বিভিন্ন ধরনের বকাবাজি করে যে আমি কেন ছাত্রলীগের, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিদের দাওয়াত দিই না ওখানে। যারা আমাদের বড় ভাই ছিল সিনিয়র এবং হচ্ছে আমাদের যারা ল ডিপার্টমেন্টে যারা ছিল তাদেরকে আমি আসলে ইনভাইট করছিলাম মেনলি, রাজনৈতিক ব্যক্তিদের রাখি নাই। তো এই বাঁধন খেপে যায় এই কারণে যে কেন আমাকে দাওয়াত দিস নাই, কেন আমাকে এক্সক্লুড করলি। এইগুলো নিয়ে খেপে যায়, আমাকে চর্থাপর্দা রুমে ডেকে নিয়ে যায়। ওর রুম ছিল হচ্ছে 202 নম্বরে। আবু জাফর সোহাগ ওখানে থাকতো। এই সহসভাপতি আবু জাফর সোহাগ খুবই ভায়োলেন্ট ছিল, অনেককে টর্চার করছে। তো এরপরে আমাকে বের করে দেয় একরকম। রমজানের ভেতরে আমি বের হয়ে বাড়িতে চলে আসি, মাগুরা আমার বাসা। 1 মাস মতো আমি মাগুরাতে ছিলাম। এরপরে জুন মাসে আসি আমি বাড়ি থেকে 2018 সালে। জুন মাসে আসার পরে জুন মাসের শেষের দিকে এসে 25শে জুনের দিকে এরপরে আমি আবার সেন্ট্রাল লাইব্রেরিতে আসতাম। তো এরপর ঘটনাটা আগাইতে থাকলো। কয়েকদিনের ভেতরে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। এরপরে জুলাইয়ের 3রা জুলাই আসে যে আলটিমেট ঘটনা যেটা, 3রা জুলাই আমাকে ওরা 10:30টার দিকে রুম থেকে ডেকে নিয়ে আসে ইলিয়াস হোসেন এবং আকমল দুজন। আমাকে ডেকে নিয়ে এসে 10:30টার দিকে 202 নম্বর রুমে আবু জাফর সোহাগের রুম, সহসভাপতি ছাত্রলীগের মুজিব হলের। ওই সময় আমাকে রুমে ডেকে নিয়ে এসে ওরা আবু জাফর সোহাগ ছিল, ইলিয়াস ছিল, আকমল ছিল, আমার বন্ধু মেহেদি হাসান খান ছিল, শাখাওয়াত হোসেন ছিল হচ্ছে রবিউল বাসার ছিল, আসিফ ছিল, হচ্ছে আলামিন রহমান, বরিকুল ইসলাম বাঁধন। এরা সবাই এসে দরজা আটকিয়ে আমার চোখ হাত পা বেঁধে ফেলে আমাকে বলে যে বকাবাজি শুরু হয়ে যায় আলটিমেটলি। এবং ওই রুমের ভেতরে হকি স্টিক থেকে শুরু করে রড, চাপাতি মারার জন্য যা যা দরকার সব ইনস্ট্রুমেন্ট ছিল ওদের। আমাকে বলে যে তুই কী করিস, শিবির করিস কিনা স্বীকার কর। আমি আসলে কোনো দলে ছিলাম না কখনোই, মানে শিবিরের সাথেও না বা এরকম কোনো দলের সাথে আমি পলিটিক্যালি ইনভলভ ছিলামই না, এখন নন পলিটিক্যাল ছিলাম। যাই হোক, আমাকে মারধর শুরু হয়ে গেল। আমার বন্ধু মেহেদি হাসান খান চোখ বাঁধার পরে আমার মাথার পেছনের দিকে প্রথমত হিট করে, এই পেছনের দিকে, এরপরে পিঠে, কিডনির এই সাইড দিয়ে টর্চারগুলো শুরু করে। আমার এই যে হাত ভেঙে ফেলছিল এই জায়গায় যে এখনও আছে, প্রমাণটা আছে। তো আমি চোখ খুলতে গেছিলাম আর কি, ভয়ে চিল্লাপাল্লা করে, দরজা জানালা সব আটকানো ছিল। তো যখন আমি চোখ খুলতে যাই তখন আমার এই হাত ধরে মেহেদি হাসান খান এবং আবু জাফর সোহাগ আমার হাত ধরে মোচড় মারে, এরকম হাতটা আমার ভেঙে যায়, মচকে যায়। পরে আমার একটা অপারেশন করা লাগছে, এখানে দাগ আছে, এখানে দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। তো আমার এই সাইড দিয়ে পেছনে অনেক মারধর করা হয়। আমি যদিও বলি যে আমি নন পলিটিক্যাল, আমার পলিটিক্যাল কোনো গোলই ছিল না তখন। আমি জুডিশিয়ারির জন্য পড়ালেখা করতেছিলাম, আমার লাস্ট ইয়ার ছিল তখন আইন বিভাগে, আবার বার কাউন্সিল এক্সাম সব মিলে আমি খুব ব্যস্ত ছিলাম। আমার কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। ওরা কোনো ক্লু না পেয়ে আমাকে যে আমি কোটা আন্দোলন করি কিনা, নুরের সাথে আমার কোনো সংযোগ আছে কিনা, এইগুলো ব্লেম দেওয়া শুরু করলো। এরকম টর্চার চলতেই থাকলো। রাত 4:30টার দিকে আমাকে ওরা ছেড়ে আমাকে হচ্ছে হল গেটের বাইরে ওই 7 দফা যেটা, ওখানেই মেইনলি ওই হল গেটের দিকে ফেলায় রেখে আসে। অনেককে এরকম আছে যারা টর্চার হয়, ওদেরকে মেরে ওখানেই ফেলায় আসে। এরপর আমি আমার বন্ধু কয়েকজনকে ফোন দিয়েছিলাম, সিয়াম, আরিফ, বিজয়গাত্তর হলের, ওরা এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো ওদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসি আমি। আমার হাতে একটা ছোট্ট একটা ফোন ছিল, আমার অ্যান্ড্রয়েড ফোনটা আমার রুমে ছিল, ওরা আটকায় রাখছিল পরে। আর আচ্ছা, এরপর হচ্ছে আমাকে ঢাকা মেডিকেলে আমি যাইতে চাইছিলাম ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমাকে যাইতে দেয় নাই। আর গণিত ভবন যেটা আছে ওখানে ক্যান্টিনে খাইতে গেছিলাম, ওখানেও আমাকে যে ওরা রবিউল বাসার, কামাল ছিল, তারপরে এই আসিফ ছিল, মেহেদি হাসান খান ছিল, এরা আমাকে ওখান থেকে বের করে দেয় এবং পুলিশ ডেকে নিয়ে আসছিল। ওখানে কয়েকজন পুলিশও ছিল, আমাকে থানায় দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল ওদের, কিন্তু দিতে পারে নাই। আমার বন্ধু কয়েকজন ছিল, ওরা ওখান থেকে আমাকে নিয়ে তাড়াতাড়ি আজিমপুরের দিকে চলে আসে। আজিমপুরে আমি চলে যাই একটা বাসাতে, আমার বন্ধু সিয়াম আমাদের বাসাতে চলে যায় আমি ওখানে। এরপর আমি ট্রিটমেন্ট মোটামুটি নিতে থাকি। ইসলামী ব্যাংক হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছিলাম, আমার সব মেডিকেল ডকুমেন্টস আছে, আমার মামলার সাথে ইনক্লুডেড। কোর্টে আমি মামলা করেছি 175-25 মামলা নম্বর 2025 সালের 18 মেতে ঢাকা জজ কোর্টে, শাহবাগ আমলি। এই আমলিতে আমি 34 নম্বর কোর্টে এখন মামলাটা আছে, এখনও পুলিশ রিপোর্ট দেওয়া হয় নাই। আমি গতকাল থানাতে গিয়েছিলাম,
পুলিশ রিপোর্টের জন্য ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেব আমাকে বলে দিয়েছেন, কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে। আসলে একটা ফৌজদারি মামলা, আমি নিজে অ্যাডভোকেট, এত সময় লাগার কথা না। আমার সব এভিডেন্স দেওয়া আছে, প্রথম আলো পত্রিকায় রিপোর্টেড, এবং যারা নির্যাতন করেছিল তাদের সমস্ত এভিডেন্স স্পেসিফিক অ্যাড্রেস দেওয়া আছে, বিশ্ববিদ্যালয় থেকে, হল অফিস থেকে, রেজিস্ট্রেশন বই থেকে নেওয়া সমস্ত এভিডেন্স দেওয়া আছে। তবুও কেন মামলার কোনো অগ্রগতি নাই, এটা আসলে জানার দরকার। কেন পুলিশ এখনও এভাবে তদন্ত করতেছে না, এটা খুবই সন্দেহজনক মনে হয় আমাদের কাছে। আর এটার দ্রুত বিচার চাই, এবং যারা কালপ্রিট ইনভলভ আছে আমাদের মামলাতে, এখানে আরও প্রশাসনে অনেকে আছে। আমার মামলাতে সৈয়দ মোরাদ আলী আছে ইউনো, এখন সম্ভবত এডিসি হয়ে আসছিল, 5 আগস্টের পরে ওরা প্রমোশন পেয়ে আসছে। এরপর আমিনুল ইসলাম বুলবুল আছে, ও এখন ইউনো হিসেবে জয়দেবপুরে গাজীপুরে আছে। 35 বিসি আছে, শিক্ষা ক্যাডারে একজন আছে শেখ নূর কুতুবুল আলম, সব ছাত্রলীগের পদধারী। এবং আমি ফেসবুকে যে পোস্টগুলো করেছিলাম এখানে দেখবেন অনেকেই কমেন্টস করছে, এদের ক্যাডার হওয়ার কোনো যোগ্যতা নেই, সবগুলো ছাত্রলীগ বা হচ্ছে আওয়ামী লীগের কোটাতে আসছে এগুলো। এই জন্য আমি আসলে সবার যারা এখানে কালপ্রিট ইনভলভ আছে সবার বিচার চাই, এবং সত্য ন্যায় বিচারটা আমি চাই আসলে। আর সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এখানে যারা এই আয়োজনটা করেছেন আমাদের কথা তুলে ধরার জন্য। আর ভিসি স্যারের কাছে আমাদের একান্ত আবেদন থাকবে, স্যার যেন আমাদের এই বিচারটা নিশ্চিত করেন, এবং আমরা যাতে যারা ভিকটিম তারা যেন ন্যায় বিচারটা পাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নির্যাতন করতো, আমি অনেক নির্যাতনের সাক্ষী ছিলাম। জাস্ট আমি যে আমি যদি বলি, ফার্স্ট ইয়ারে ওঠার পর 1 সপ্তাহ পরেই দেখি যে ক্যাম্পাসে এক ভাইকে ধরে নিয়ে আসছে, তাকে নিয়ে হকি স্টিক রামদাদি মানে হকি স্টিক স্টাম্প দিয়ে তাকে পেটাচ্ছে, কেউ যে ব্যাপারে তাকে মারতেছিল, এরকম একটা পরিবেশ ছিল। আমাদেরকে তখন তারা মারতে বাধ্য করতেছিল। এরপর দেখা যায় যে আর কিছুদিন পর দেখি যে আমার এক বন্ধু ছিল, নাম সলিমুল্লাহ, তাকেও দেখি যে কিছুদিন ফেব্রুয়ারি সম্ভবত 13 তারিখ, তখন তাকে ধরে নিয়ে আসলো, আমাকে সামনে থেকে ধরে নিয়ে যায় 103 নম্বর রুমে, তাকে ওখানে ইচ্ছা মতো পিটায়। আমি আবারও দেখি যে ফেব্রুয়ারি 23 তারিখ 2010 সালে কথা বলতেছিলাম, আমার আরেক বন্ধু আছে মারুফ, তখন তাকে হল রুম থেকে তারা নিয়ে যায় 103 নম্বর রুমে, নিয়ে তাকে ইচ্ছা মতো নির্যাতন করে। অর্থাৎ অনেক নির্যাতনের সাক্ষী আমি নিজেই দেখেছি, অর্থাৎ আমার চোখের সামনে কি অনেককে নির্যাতন করেছে। এখন দেখা যায় সেই অনুপাতে একসময় দেখা যায় ধারাবাহিকতা আমার উপরে সেটা চলে আসে। তখন 2023 সালের 24 ফেব্রুয়ারি তারা হলে তখন আমার উপরে তারা আক্রমণ শুরু করে। আমাদের হলে তখন সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল ইয়াজাল রিয়াদ, আমার বন্ধু ছিল মুমতাসির মামুন, এরকম আরও একটা তাদের গ্রুপ ছিল। সকল গ্রুপ একত্রিত হয়ে তখন যাকে যেভাবে তারা সন্দেহ করতো, সন্দেহ হিসেবে তখন তারা নির্যাতন তারা করতো। অনুরূপ তখন তারা আমাকে নির্যাতন করে তাকে হল থেকে বের করে দেয় 2013 সালের 24 ফেব্রুয়ারি। মারার পর এরপর আমাকে আবার আক্রমণ চালা ডাকসুর ভিতরে 2013 সালের 14 সালের দিকে। আমি ডাকসুতে দোতলায় পত্রিকা পড়তে গিয়েছিলাম, সেখান থেকে নামার পর তারা ডাকসুর তখন আমার উপর আবার নির্যাতন চালায়। এরপর 2015 সালে যখন আমি মাস্টার্সে ক্লাস করে বের হইতেছিলাম, তখন আমাকে আবার নির্যাতন করা হচ্ছে কলা ভবনের সামনে। ওখান থেকে তো আমাকে ধরে আবার প্রক্টরের সামনে নিয়ে যায়। তখন ছিল প্রক্টর আমজাদ স্যার ছিলেন, উনি আমার ডিপার্টমেন্টের টিচার, যেখানে উনি আমাকে সেভ করার কথা ছিল। তখন বললাম, স্যার আপনি ডিপার্টমেন্ট টিচার, একটু আমাকে মানে সেভ করার ব্যবস্থা করেন। উনি আমাকে ব্যবস্থা না করে কী করছেন, যারা এর আগে বলতেছিলেন যে উনি যারা ভিকটিম তাদেরকে সহযোগী না করে উনি কী করতো, উল্টা পুলিশের আমার হেফাজতে দিয়ে দিত। তখন আমাকে শাহবাগ থানা দিয়ে দেয়। এরপর আমি সেন্ট্রাল কারাগার এবং কাশিমপুর 4 কারাগার প্রায় দীর্ঘ 55 দিন ছিলাম। সেই কারাগার থাকার কারণে আমি মাস্টার্স করতে পারি নাই, অদ্যবধি পর্যন্ত আমি মাস্টার্স করতে পারি নাই। এবং অন্য কোনো মামলা থাকার কারণে মানে অনেক হেনস্থার শিকার যেটা হওয়া লাগে, সব কিছু আমাদের দিন দিন কি সেটা হওয়া লাগছে। এখন আমার যে প্রত্যাশা, এখন আমরা যারা আমরি ফেসিস্টের আমরা যারা ভিকটিম ছিলাম, সেই ভিকটিমের বিচারটা আমরা চাই, এবং ভবিষ্যতে কি এই জন্য ভিকটিম না হতে পারে সেটা আমরা একটা কার্যকরী ব্যবস্থা আমরা চাই। এবং আমাদের উপর যারা নির্যাতন যারা করছে, এবং শিক্ষক থেকে শুরু করে ছাত্রলীগের পর্যন্ত যারা আছে, তাদের সবার জন্য বিচার হয় সে প্রত্যাশা করতেছি। ধন্যবাদ সবাইকে।